নমস্কার বন্ধুরা, আজ আমি শুরু করব সপ্তম শ্রেণীর রায়র মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্কের 3 নম্বর সেটটা, অর্থাৎ বনমালী চারটা হাই স্কুল। এই সেটের অঙ্কগুলো আজকে আমি কোথায় দেখাবো। তো প্রথম অঙ্ক আছে একের দাগের 0.655.172। এই সংখ্যাটিকে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করলে কত হবে? যদি 4 দশমিক পর্যন্ত আসন্ন মানে আমরা প্রকাশ করি, তাহলে দশমিকের পর 4টে সংখ্যা আমাকে লিখতে হবে। 4টে সংখ্যা লেখার সময় আমাকে লক্ষ্য রাখতে হবে পঞ্চম সংখ্যাটা কি আছে। যদি পঞ্চম সংখ্যাটা 0, 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোর মধ্যে কেউ থাকে, তাহলে 4টে সংখ্যা যা আছে সেটাই উত্তর হবে। আর যদি 5, 6, 7, 8, 9 এগুলোর মধ্যে কোনো সংখ্যা থেকে থাকে, তাহলে তোমাকে এই চতুর্থ সংখ্যাটার সঙ্গে 1 যোগ করতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার পঞ্চম সংখ্যাটা আছে 7, অর্থাৎ এই গ্রুপে আছে। তাহলে আমাকে হিসাব মতো আসল মানের নিয়ম অনুযায়ী এই 1 এর সঙ্গে আরো 1 যোগ করে লিখতে পাই আমি 0.655.2, অর্থাৎ বি এর অপশনটা কারেক্ট। এখানে উত্তর হবে বি এর অপশনটা। পরের প্রশ্ন বলেছে 2 দাগের x y সমান কত। তো x y এর আমরা ফর্মুলাটা আগে যখন ফর্মুলা ক্লাস নিশ্চয়ই করেছি, তো সেখানে কি লেখা হয়েছিল না x plus y by 2 তার হোল স্কয়ার মাইনাস x minus y by 2 তার হোল স্কয়ার, অর্থাৎ এখানে সি এর অপশনটা কারেক্ট। তৃতীয় প্রশ্ন আছে x plus 7 এর হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস 14x প্লাস k হলে k এর মান কত হবে? x plus 7 তার হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস 14x প্লাস k। k এর মান বের করতে হবে। তো প্রথমে আমরা এই অংশটা এটাকে a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলাটা ইউজ করব। এখানে বা লিখব, সমাধানের নিয়ম অনুযায়ী করব বলে এখানে বা লিখলাম। তাহলে x এর হোল স্কয়ার প্লাস 2 * x * 7 প্লাস 7 এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ডান দিকে কিছু করা দরকার নেই, যা আছে তাই লিখে দেব। x স্কয়ার প্লাস 14x প্লাস k। এই সংখ্যার ব্র্যাকেট থেকে বের হবে x স্কয়ার প্লাস 7 * 14x প্লাস 7 * 7 = 49 সমান x স্কয়ার প্লাস 14x প্লাস k। এবারে যেহেতু k এর মান বের করতে বলা হয়েছে, তাহলে k টাকে আমি ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসবো। যার মান বের করা হয় সেটাকে বাম দিকে নিয়ে আসতে হয়। ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসার সময় এর যেহেতু প্লাস চিহ্ন আছে, এটা বাম দিকে মাইনাস k হয়ে যাবে। সংখ্যাগুলো ডান দিক থেকে বাম দিক বা বাম থেকে ডান দিক যাওয়া আসা করলে সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে মাইনাস k সমান x স্কয়ার প্লাস 14x আগে থেকে ডান দিকে আছে, কোনো চেঞ্জ হবে না। আর এই দিক থেকে যখন x স্কয়ার প্লাস 14x প্লাস 49 কে আমি টোটাল এই সংখ্যাগুলো ডান দিকে নিয়ে যাচ্ছি, সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তখন এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এটা মাইনাস এর প্লাস x স্কয়ার আছে মাইনাস x স্কয়ার হয়ে যাবে, এটা প্লাস 14x আছে মাইনাস 14x হয়ে যাবে, আর প্লাস 49 টা মাইনাস 49 হয়ে যাবে। এদের সবার সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। বা মাইনাস k সমান এখানে x স্কয়ার থেকে x স্কয়ার বিয়োগ হয়ে গেছে, আর এখানে 14x আছে, প্লাস 14x আর মাইনাস 14x বিয়োগ হয়ে বাদ চলে যাচ্ছে, রইল পড়ে মাইনাস 49। এর মাইনাস গুলো কেটে যাচ্ছে, তাহলে k সমান 49 বা 49, অর্থাৎ এটাতে উত্তর হবে ডি এর অপশনটা কারেক্ট। হ্যাঁ, ডি এর উত্তর হবে। পাঁচের প্রশ্ন আছে, সরি চারটা শুধু বর্গমূল করতে বলা আছে। √625 বাই 144। তো 625 এর বর্গমূল করলে আমরা পাবো 25, আর 144 এর বর্গমূল করলে পাবো 12। তো 25/12, অর্থাৎ এটা এ এর অপশনটা। পাঁচের মান করা আছে কোনটি ত্রিভুজের সর্বসমতা শর্ত নয়। এখানে চারটা অপশন আছে, তার মধ্যে প্রথমে আছে SAS। আমরা জানি SAS ত্রিভুজের সর্বসমতা শর্ত বটে। SSS তিনটে বাহু সমান হলেও সর্বসম হয়।
কোণ এবং একটা বাহু সমান হলো ত্রিভুজটা সর্বসম হয়। কিন্তু ডি অপশন আছে ট্রিপল এ এ এ এ অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, মানে দুটো ত্রিভুজের পরস্পর তিনটে কোণ যদি সমান হয় তখন তাদেরকে সর্বসম বলা যায় না, বা এটা সর্বসমতার সূত্র নয়। এই ধরনের ত্রিভুজগুলো বলা হয় পরস্পর সদৃশ ত্রিভুজ। তিনটে কোণ, দুটো ত্রিভুজের তিনটে কোণ পরস্পর সমান হলে তাদেরকে সদৃশ ত্রিভুজ বলা হয়, সেগুলো সর্বসম ত্রিভুজ নয়। তো সেক্ষেত্রে আমাদের পাঁচদের অঙ্কটা হবে যে সর্বসমতার শর্ত নয় ট্রিপল এ, সর্বসমতা শর্ত নয় এ এ এ, এই অপশনটা আছে ডি অপশনটা, ডি এর দুই দাগের অঙ্ক পাচ্ছি। 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তো আমরা জানি কোনো ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম বা সেতু বা সুড়ঙ্গ অতিক্রম করে তখন সেক্ষেত্রে প্ল্যাটফর্মের সঙ্গে ট্রেনের দৈর্ঘ্যটা যোগ করতে হয়, দুটো দৈর্ঘ্য মিলে যা হয় টোটাল সেই দৈর্ঘ্যটা পার হতে হয়। তো সেক্ষেত্রে এখানে ট্রেনটা আছে 70 মিটার লম্বা আর 105 মিটার হচ্ছে প্ল্যাটফর্ম। টোটাল প্ল্যাটফর্ম অতিক্রম করার জন্য ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তো সেক্ষেত্রে 70 প্লাস 105 মানে 175 মিটার যেতে হবে। এইবারে ট্রেনটা 75 কিলোমিটার বেগে চলছে, মানে 75 কিলোমিটার মানে হচ্ছে 1 ঘন্টায় 75 কিলোমিটার যায়। তো এই হিসাবে আমাদের যেহেতু ট্রেনটার দৈর্ঘ্য এবং সেতু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মিটারে আছে, তাহলে আমাদের এই 75 কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, আর 1 ঘন্টা সময়টাকে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 75,000 মিটার যায় 3600 সেকেন্ডে। এই গতিবেগে চলে 175 ট্রেন প্লাস প্ল্যাটফর্ম 175 মিটার যেতে কতক্ষণ সময় লাগবে সেটাই জানতে চেয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, 2 থেকে 1 অঙ্কটা, ট্রেনটির গতিবেগ 75 কিমি, 75 কিমি সমান 75,000 মিটার, আর 1 ঘন্টা সমান এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব 3600 সেকেন্ড। আর প্ল্যাটফর্ম এবং ট্রেনের মোট দৈর্ঘ্য (105 প্লাস 70 সমান 175 মিটার। তাহলে এই 3600 সেকেন্ডে 75,000 মিটার যায়, বা 75,000 মিটার যায় 36 সেকেন্ডে, এই গতিতে 175 মিটার যেতে কতক্ষণ সময় লাগবে সেটাই চাই। তাহলে এখানে লিখব দূরত্ব, এটা মিটার হবে, সময় সেকেন্ড। তাহলে 75,000 মিটার যায় 3600 সেকেন্ডে, এই গতিতে 175 মিটার যায় জিজ্ঞাসা চিহ্ন। তো যেহেতু আমার এখানে দূরত্ব কমছে তাহলে আমার এখানে সময়ও কম লাগবে, অর্থাৎ দুদিকেই কমবে। তো এই জন্য এই সম্পর্কটা বলা হয় সরল সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখব সময় ও দূরত্ব ও সময়ের সম্পর্ক সরল। সরল সম্পর্ক বলে অনুপাতে কিরকম হয় না, অতএব অনুপাতটি হবে যদি সম্পর্কটা সরল হয় তাহলে অনুপাত নির্ণয় করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি আমি এটা উপর থেকে নিচ্ছি অর্থাৎ 75,000 ইনটু 175 উপর থেকে নিচ সাজাই, তাহলে এইখানেও আমাকে যেহেতু সরল সম্পর্ক তাহলে উপর থেকে নিচ হিসাবেই সাজাতে হবে। আর যদি কোনো সম্পর্ক ব্যস্ত হয় তাহলে বাম দিকেটা উপর থেকে নিচ হলে ডান দিকেটা নিচের দিকে উপর, উল্টো দিকে সাজাতে হয়। তো এখানে সরল সম্পর্ক যেহেতু আমি উপর থেকে নিচ, তাহলে এখানেও আমাকে উপর থেকে নিচ অর্থাৎ 3600 ইনটু জিজ্ঞাসা চিহ্ন এইভাবে সাজাতে হবে। তো এবারে আমরা যদি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ হিসাবে ধরে নিই, তাহলে আমার চতুর্থ পদে জিজ্ঞাসা চিহ্ন আছে। তো চতুর্থ পদের নিয়ম হচ্ছে দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম। এই নিয়মে আমাকে এখানে ক্যালকুলেশন করে বের করতে হবে নির্ণেয় সময়। তো নির্ণেয় সময় চতুর্থ পদের নিয়ম লাগাবো 175 গুণিত 3600 বাই 75,000। কাটাকুটি করবো কিভাবে, দুটো শূন্য প্রথমে কেটে নিলাম, এরপরে 25 দিয়ে কাটছি, 25 সাথে 175 আর 25 3
75, একটা শূন্য রইল। এরপর 30 আর 36 কে 6 দিয়ে কাটছি, 6 5 33 আর 6 6 36, তাহলে কেটে কেটে উপরে হলো 7 গুণিত 6, 7 6 42, আর নিচে আছে 5, 5 দিয়ে ভাগ করলে 5 8 40, 41 বেরিয়ে 2/5 সেকেন্ড। তাহলে এই 175 মিটার প্ল্যাটফর্ম প্লাস ট্রেন এই মোট দৈর্ঘ্যটা বের হতে সময় লাগছে 8.25 সেকেন্ড। তো উত্তর আমরা এটা লিখব, উত্তর আছে প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত লাগে। তা ট্রেনটি কত সময়ে, তো ট্রেনটি 8.25 সেকেন্ড সময়ে, অতএব ট্রেনটি 8.25 সেকেন্ড সময়ে 105 মিটার প্ল্যাটফর্মটি অতিক্রম করবে। অথবা অঙ্কটা আছে ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে। সুড়ঙ্গ রাস্তাটি দৈর্ঘ্য কত? তাহলে এখানে ট্রেনটার গতিবেগ দিয়ে আছে ঘন্টায় 48 কিমি, 100 মিটার লম্বা ট্রেনটা। সুড়ঙ্গ পার হতে সময় লাগছে 21 সেকেন্ড। তাহলে 21 সেকেন্ডে যে দৈর্ঘ্য অতিক্রম করছে তার মধ্যে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য মিলিতভাবে আছে। তাহলে ট্রেনটা 21 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা আমাদের করতে হবে। তারপর সেখান থেকে আমি যদি ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই, বাকিটা সুড়ঙ্গের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। তাহলে আগের অঙ্কটার মতোই এখানেও হবে যে 48 কিমি যে গতিবেগটা 48 কিমি, এটাকে আমি মিটারে কনভার্ট করছি, 48,000 মিটার, আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এই গতিতে চলে ট্রেনটা 21 সেকেন্ডে কত যাবে? তাহলে এখানে লিখব সময় সেকেন্ড, দূরত্ব মিটার। সময়টা আছে 3600 সেকেন্ড, দূরত্ব 48,000 মিটার। 21 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি সময়টা কম হয় তাহলে দূরত্বটা কম যাবে। একই গতিতে যেহেতু ট্রেনটা যাচ্ছে, সময় কম হলে দূরত্ব কম যাবে, তাহলে এটা হবে সরল সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি সময় ও দূরত্বের সম্পর্ক সরল। সরল সম্পর্কের অনুপাতে কি হবে বললাম, আগের অনুপাতে বলেছি উপর থেকে নিচের দিকে সাজালে এখানে উপর থেকে নিচের দিকেই সাজাতে হবে, যেহেতু সরল সম্পর্ক একই ডাইরেকশনে দুই সাজাতে হবে। তাহলে অতএব অনুপাত কি হবে 3600/21 সমান 48,000 জিজ্ঞাসা। এখানেও সে একই কথা, চতুর্থ পদের নিয়ম লাগাতে হবে, দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম। তো আমাকে লিখব নির্ণেয় দূরত্ব, দ্বিতীয় 21 গুণিত 48,000 বাই 3600। কাটাকুটিটা করার সময় দুটো শূন্য নিচের সঙ্গে উপরে দুটো শূন্য কাটলো, 12 দিয়ে কাটছি, 12 3 36, 12 4 48, একটা শূন্য, 3 দিয়ে কাটলে হয় 3 7 21। তাহলে নিচে সব কেটে গেছে, উপরে 7 গুণিত 40, 7 গুণিত 40 আর 7 28, একটা শূন্য, 280 মিটার। তাহলে কি বলেছিলাম আগে যে 21 সেকেন্ডে যাচ্ছে ট্রেনটা 280 মিটার। এই 21 সেকেন্ডে টোটাল কাজ হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য তার সঙ্গে সুড়ঙ্গের দৈর্ঘ্য। এবার ট্রেনটার নিজের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 100 মিটার। তাহলে এই 280 মিটার থেকে যদি ট্রেনটার দৈর্ঘ্য 100 মিটার বাদ দেওয়া হয় তাহলে বাকিটা হচ্ছে সুড়ঙ্গের দৈর্ঘ্য। অতএব সুড়ঙ্গের দৈর্ঘ্য হবে, সুড়ঙ্গটির দৈর্ঘ্য 280 মাইনাস 100 সমান হচ্ছে 180 মিটার। দেখো অঙ্ক আছে ভাগ পদ্ধতিতে √11 এর মান নির্ণয় করো। তো আমরা তিনের জায়গায় অঙ্কটাতে √11 এর মান কিভাবে নির্ণয় করবো? তো ভাগ পদ্ধতিতে একটা বর্গমূল করতে হবে। তাহলে 11কে আমরা যদি বর্গমূল করি তাহলে কত দিয়ে চালাবো? 2 2 4, 3 3 9, 4 4 16, 4 4 16 বেশি হয়েছে 3 বাই 16, 3 3 9,
11 থেকে 9 বাদ দিলে হয় 2। দশমিক দেওয়ার জন্য আমরা এখান থেকে দুটো করে শূন্য এক একবারে পাবো। এরপর 3 এর ডবল করব, এই 3 সংখ্যা ডবল করলে হয় 6। এবার 6 এর পরে আমরা যদি 61 লিখি, 1 লিখি, তাহলে 1 দিয়ে গুণ করলে হয় 61। 6 এর পরে 62 কে 2 দিয়ে গুণ করলে হয় 2 দুগুণে 4, 2 6 12। 6 এর পর 3 লাগালে 3 3 9, 3 6 18। 6 এর পরে 4 লাগালে 4 দিয়ে 4 4 16 হাতে 4 6 4 25, 256। তো 4 পরে আমাদের রেজাল্টটা 200 টপকে আছে, বেশি হয়েছে, তাহলে 4 বার চালানো যাবে না, এর আগের বারটা 3 বার চালাতে হবে। তাহলে আমরা এখানে 3 বার চালালাম, এখানে 3 লিখলাম, কত হয়েছে 1 8 9। বিয়োগ করব, বিয়োগ করলে পাই 10 ধরলে 1 হলো, 8 এর 9 10 1 হলো, 1 1 মিলে গেলে 0। এরপরে আবার ফের দশমিকের জন্য দুটো শূন্য পাবো, 48। 7 দিয়ে বেশি হয়েছে, তাহলে আমাদের চালাতে হবে 6 বার, এখানে 6 বার এই সংখ্যাটা 3 9 7 9 5 6। তো যাই হোক, আমি চতুর্থ সংখ্যাটা পেয়ে গেছি 6। তাহলে এখানে লিখব রুটের সমান হচ্ছে 3.31666। এবার যেহেতু 3 দশমিক পর্যন্ত আসার নাম লিখতে বলেছে, তাহলে আমি 3টে সংখ্যা লিখবো, কিন্তু যেহেতু 6 সংখ্যাটা আমার 6 থাকার জন্য এর সঙ্গে 1 যোগ করতে হবে, অর্থাৎ 3.317 এই সংখ্যাটা আসছে আমার √11 মান। তো এইভাবে বর্গমূল করে এটাকে একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, প্রতি মিটার 3.50 টাকা খরচ করে জমির চারিধারে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? তাহলে কোনো বর্গাকার জমিতে যখন বেড়া দিতে হয়, তাহলে সেই জমিটার আমার পরিসীমা চাই। পরিসীমা পেতে গেলে সেই জমিটার আমার বাহু দৈর্ঘ্য চাই, কিন্তু এখানে বাহু দৈর্ঘ্য দেওয়া নাই, দেওয়া আছে তার পরিবর্তে ক্ষেত্রফল। তাহলে আমাকে ক্ষেত্রফল থেকে কিভাবে বাহু বের করবো না, ক্ষেত্রফলে যদি বর্গমূল করি তাহলে বাহু নির্ণয় হয়। আমরা বাহু বর্গ করলে ক্ষেত্রফল পাই, তাই ক্ষেত্রফলের বর্গমূল করলে বাহু দৈর্ঘ্য পাবো। তাহলে এখানে বর্গাকার জমিটার ক্ষেত্রফল দিয়ে 6400 মিটার, সরি বর্গমিটার, তাহলে আমরা বাহু দৈর্ঘ্য পাবো বর্গমূল করলে। তাহলে এখানে লিখবো বর্গাকার জমিটির বাহু দৈর্ঘ্য সমান রুট ক্ষেত্রফল, মানে 6400, 8 8 64, একটা শূন্য 80 মিটার। তাহলে আমরা বর্গাকার জমিটির বাহু দৈর্ঘ্য পেলাম 80 মিটার। এরপরে পরিসীমা চাই, তো বর্গাকার জমিটির পরিসীমা আমরা যদি বাহুকে 4 দিয়ে গুণ করলে পরিসীমা হয়, তাহলে বর্গাকার জমিটির পরিসীমা হবে 80 × 4 সমান 4 32 320 মিটার। অর্থাৎ পরিসীমা বরাবর বেড়া দেবো। এবারে বেড়া দিতে কত খরচ হবে সেটাকে 3.50 টাকা 1 মিটারের জন্য, তাহলে 320 মিটার বেড়া কিনতে হবে। তাহলে অতএব জমিটি বেড়া দিতে খরচ হবে 320 × 3.50, তার গুণটা করতে 20 টাকা, 1120 টাকা। তাহলে জমিটা বেড়াতে খরচ হচ্ছে 1120 টাকা। এরপর 4 দেখেন বীজগণিত অঙ্ক আছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করা। 4 দেখে একটা 1 + 6/a + 9/a²। তো আমরা এটার জন্য যে সূত্রটা ব্যবহার করব সেটা কি রকম, সেটা হচ্ছে a + b। আমরা যদি a + b এর বর্গমূলের সূত্রটা সবাই জানি, a² + 2ab + b²। আমরা যদি a + b এর স্কয়ার এটাকে করি বর্গনির্ণয় বলা হয়, আর এইটাকে যদি আমরা এই দিকে করি তাহলে সেটা বলে পূর্ণ বর্গাকারে প্রকাশ। এই অঙ্কটাতে পূর্ণ বর্গাকারে প্রকাশ বলতে, অর্থাৎ এই লাইনটা দেওয়া আছে, এটা থেকে আমাকে এরকমটা করতে হবে, মানে a + b এর স্কয়ার এই অবস্থায় করতে হবে। তাহলে আমরা এটা করবো কিভাবে? প্রথমে আমাকে দেখতে হবে 1 মানে 1 এর স্কয়ার, 1 এর বর্গ 1 হয়, আর এই দিকে আমাকে 9 এর বর্গমূল করব 3/a তার হোল স্কয়ার, 3 × 9/a আর a গুণ করলে a² হয়। তাহলে এই দু প্রান্তের আমরা স্কয়ারটা আগে করে নিলাম, এরপরে প্লাস চিহ্ন আছে, এটা প্লাস দিলাম, এখানে যে সংখ্যাটা আছে 1 লিখলাম, আর এখানে যে সংখ্যাটা আছে 3/a লিখে দিলাম। এই মাঝের অংশটা অটোমেটিক্যালি 3 × 6/a হয়ে যাবে। এরপর প্লাস চিহ্ন দিলাম, তাহলে a² + 2ab + b² এইটার মতো করে যদি আমি ভাবি, তাহলে এটা কি থেকে হয়েছিল? a + b এর হোল স্কয়ার থেকে হয়েছিল। তাহলে এখান থেকে আমরা a + b বলতে গেলে a বলতে 1 আর b বলতে 3/a তার এর পূর্ণ বর্গাকারে প্রকাশ।
আর দ্বিতীয় অথবাটা দিয়েছে টি এর কোন মানের জন্য সি স্কয়ার প্লাস টিসি প্লাস 1/9 পূর্ণবর্গ রাশি হবে। সি স্কয়ার প্লাস টিসি প্লাস 1/9। প্রথমে এই রাশিটাকে আমরা পূর্ণবর্গ দ্বারা প্রকাশ করে নিই। কিভাবে করব? সি এর স্কয়ার প্লাস এই 1/9 1/3 এর স্কয়ার, তাহলে প্লাস 2 ইনটু সি ইনটু 1/3 প্লাস, তাহলে এই অংশটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই হিসাবে c প্লাস 1/3 হোল স্কয়ার মানে পূর্ণবর্গ দ্বারা পেলাম। তাহলে যদি পূর্ণবর্গ করতে হয় তাহলে নিশ্চয়ই আমাকে এই tc এর যে মানটা আছে সেইটা 2 ইনটু c ইনটু 1/3 এই মানটার সঙ্গে সমান হতে হবে। তো আমি যদি সমান করে তাহলে অতএব বলতে পারি tc সমান 2 ইনটু c ইনটু 1/3, এই দুটো মান সমান সমান তবে এটা পূর্ণবর্গ দ্বারা প্রকাশ দেওয়া হবে। তাহলে এখানে t সমান কি দাঁড়াচ্ছে 2c/3, এই c টা যে গুণ আছে এদিকে নিচে চলে আসবে, c কেটে গেলে হয় t সমান 2/3। তাহলে এটা a প্লাস b এর হোল স্কয়ার বা পূর্ণবর্গ দ্বারা দেখানো গেল। এইটাকে যদি আমি আরেক ভাবে দেখাই তাহলে কি দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে c স্কয়ার প্লাস tc প্লাস 1/9 সমান c এর হোল স্কয়ার প্লাস 1/3 হোল স্কয়ার লিখে দিলাম। এখানে যদি মাইনাস করি তাহলে হয় -2 ইনটু c ইনটু 1/3 প্লাস, অর্থাৎ a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, এইটা হয় a মাইনাস b এর হোল স্কয়ার হিসাবে c মাইনাস 1/3 স্কয়ার। তাহলে আমার একবার প্লাসের স্কয়ার দেখানো যাচ্ছে, একবার মাইনাসের দেখানো যাচ্ছে। এখানে বলা হয়েছে যে কোন মানগুলির জন্য পূর্ণবর্গ দেখানো যাবে, তো পূর্ণবর্গ দেখানো গেলে হবে সেটা প্লাসের দেখাচ্ছে না মাইনাস দেখাচ্ছে এমন নয়, দুটোই দেখাতে হবে। সেক্ষেত্রে আমার t এর মানটা হবে -2 ইনটু c ইনটু 1/3, অর্থাৎ আমি বলতে পারি tc সমান -2 ইনটু c ইনটু 1/3 বা t সমান -2c/3, c টা নিচে চলে আসলো, c কেটে গেল, তাহলে t সমান হচ্ছে -2/3। তাহলে t এর মান +b/3 বা t এর মান -b/3 উভয় ক্ষেত্রে এখানে কিন্তু পূর্ণবর্গ দ্বারা দেখানো যাচ্ছে। তাহলে আমি লিখব যে t এর মান প্লাস মাইনাস b/3, অর্থাৎ প্লাস b/3 বা মাইনাস b/3 হলে রাশিটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, t এর মান দুটোই উত্তর হবে। m প্লাস 1/m সমান মাইনাস p হলে প্রমাণ করে যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান p স্কয়ার মাইনাস 2। m প্লাস 1/m সমান মাইনাস p হলে প্রমাণ করে যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান p স্কয়ার মাইনাস 2। তাহলে এটাকে প্রমাণ করতে হবে, তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান, এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এই মান নির্ণয়ের সূত্র লাগাবো। এটা দুটো সূত্র আছে, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা সূত্র আছে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। তো যেখানে এখানে যেহেতু m প্লাস 1/m মান দেওয়া আছে তাহলে আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে, a প্লাস b অর্থাৎ m, আচ্ছা m এর হোল স্কয়ার প্লাস 1/m এর হোল স্কয়ার আগে লিখে নিই। এবারে m প্লাস 1/m তার স্কয়ার মাইনাস 2 ইনটু m ইনটু 1/m, m কেটে দিলাম। তাহলে এখানে m প্লাস 1/m এর মান দেওয়া আছে মাইনাস p তার হোল স্কয়ার মাইনাস 2, তো মাইনাস p কে মাইনাস p দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস আর p আর p p স্কয়ার মাইনাস 2। তো এখানে প্রমাণ করতে বলেছিলাম p স্কয়ার মাইনাস 2, আমার প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ লিখব প্রমাণিত p আর ও b। পাঁচটা জায়গায় অথবা আমরা আছে 2p প্লাস 1/p সমান 2p প্লাস 1/p সমান 5 হলে p স্কয়ার প্লাস 1/4p স্কয়ার এর মান কত হবে? তাহলে এখানে আমাকে একটু আগে কাজ করতে হবে কি না 2p প্লাস 1/p সমান 5, এই মানটা আমি এখানে সরাসরি বসাতে পারছি না। তার জন্য এখানে কি করতে হবে, প্রথমে আমাকে এখান থেকে 2 কমন নিতে হবে, 2টাকে সরাতে হবে। তাহলে এখান থেকে 2 চলে গেলে হয় p প্লাস 1/2p,
এখান থেকে যখন 2 কমন নিচ্ছি 2 টা চলে যাচ্ছে p থাকছে, আর এখানে 1/p থেকে 2 কমন নিলে হয়ে যাবে 1/2p। আমরা যদি এই দুটোতে গুণ করি তাহলে 2p পাবো, আর এই দুটোতে গুণ করলে হবে 2 কেটে গিয়ে 1/p পাবো। অর্থাৎ 2 * p + 1/p সমান হচ্ছে 5, বা p + 1/2p সমান 5/2। এটা যেহেতু গুণ ছিল এদিকে এসে ভাগ হয়ে গেছে, অর্থাৎ বাই হয়ে গেছে। এবারে আমরা এখানে আমরা করব p² + 1/4p² সমান p এর হোল স্কয়ার প্লাস 1/2p আর হোল স্কয়ার। ফর্মুলা কি? a + b হোল স্কয়ার মাইনাস 2ab প্লাসের ফর্মুলা লাগাবো। আগের অঙ্কতে বলেছি ফর্মুলা হলো তাহলে p + 1/2p এর হোল স্কয়ার মাইনাস 2 * 2p * 1/, তাহলে p * 1/2p। এবার দেখো p + 1/2p এই মানটা আমি এখানে সরাসরি বসাতে পারছি। তাহলে এটার মান কত হচ্ছে 5/2, 5/2 তার হোল স্কয়ার মাইনাস p কাটলো 2 2 কাটলো, সব কেটে গেলে উত্তর হয় 1। তাহলে 5 × 5 = 25 বাই 2 × 4 মাইনাস 1, 4 বসাবো 25 থেকে 25, 4 × 4, 25 থেকে 4 বিয়োগ করলে 21/4, 4 × 5 = 20, 1 × 4, 5 × 1 = 4। তাহলে p² + 1/4p² মান হবে 5 × 1 = 4। আশা করি বুঝতে পেরেছি। যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোন কোন অঙ্ক তোমাদের এখনো প্রয়োজন মনে হচ্ছে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেগুলোর উপরে একটা ভিডিও আলাদা করে বানিয়ে দেবো।